নৌকো ছিল, সেই নৌকোটায় ঢালাই লবণ আনতে। আচ্ছা, কোথা থেকে আনতেন? কোথা থেকে আনতেন মানে তখন কলকাতা থেকে যারা জাহাজে টাহাজে করে নিয়ে আসতো, সেইখান থেকে তাদের কাছ থেকেই আর কি। আমি ঠিক নামটা বলতে পারবো না। আমাদের মাইঠিভাঙায় আমাদের দোকান ছিল, বাবা ব্যবসা ছিল, বাবারও লবণের ব্যবসা ছিল, গুড়ের ব্যবসা ছিল, আরও বিভিন্ন ব্যবসা ছিল। কেরোসিন তেলের হোলসেল ডিলার ছিলেন, তারপরে কাপড়ের হোলসেল ডিলার, মানে সরকারি কাপড় যেগুলো তখন এই মোহিনী মোহন কলকাতার যে মিল, ওখান থেকে সরকারি রেটে কাপড় যেত, সেটা বাবাই ওগুলোতে ডিস্ট্রিবিউশন বাবার দায়িত্বে ছিল। তা ব্যবসার মধ্যে যখন আমরা ঢুকলাম, তখন ওই বিচরণ পাগলও ওই নুনের ব্যবসাটা, আমার ঠাকুরদার যে নুনের ব্যবসা, ওই রকমই নুনের ব্যবসা করতে। বিচরণ পাগল আমার ঠাকুরদাই হবে, সেটা ওই অন্য আর একটা গাছ থেকে বেরিয়েছে। আচ্ছা, কি বলেছিলেন তো, আমরা একটা গাছ থেকে, উনি আমাদের দুপুর। আর বাড়িটা কোথায় ছিল আপনাদের? আমাদের অরিজিনাল বাড়ি গোপালগঞ্জ সাব ডিভিশন, তৎকালীন গোপালগঞ্জ সাব ডিভিশনের তালতলা গ্রাম। গ্রামটা তালতলা, ওই তালতলায়? হ্যাঁ, ওই তালতলাই। আচ্ছা, আর তালতলা বড় বাড়ি। আর একটা আছে আমাদের, আর একটা ফ্যামিলি দক্ষিণ বাড়ি বলছে, তালতলা দক্ষিণ বাড়ি, ওটা ছোটো বাড়ি বলে বলতো। আর তালতলা বড় বাড়িটা আছে আমাদের। এখনও আমাদের ওখানে আমাদের কেউ কেউ, এই আমাদের এই যে সব পাগলরা আছেন তো, সেখানে ওই তালতলার সব ছবি টবি আমি এখান থেকে আমি মানে গুগলে দেখি মাঝে মাঝে। আচ্ছা, মানে কোথায় কোন বাড়ি ছিল না ছিল। তা আমের ব্যবসাটা মানে আমাদের যে পূর্বপুরুষ মহেশ ব্যাপারী, তিনি সে মূলত আপনারা বিশ্বাস টাইটেল? বিশ্বাস টাইটেল না, আগে ছিল বালি পর্বত। বালি পর্বত ছিল, সেটা পরে বিশ্বাস হয়। আচ্ছা, আচ্ছা, মাঝে মাঝে আনতে মালদা যেত। একটা অলৌকিক ঘটনার কথা। মহেশ ব্যাপারী? মহেশ ব্যাপারী, হ্যাঁ। সেই আম আনার সময়, পদ্মা নদী পাড়ি দেওয়ার সময় একটা কালো মেঘ হয়ে ঝড় উঠল। ঢেউ উঠছে, ঝড় উঠছে, নৌকো চলছে। তখন গুরুচারু ঠাকুর উনি বলছেন, আরে আমার মহেশ ব্যাপারী বিপদ পড়েছে, তোরা কে কোথায় আছিস, ধামা নিয়ে আয়, জল শেষ। তখন পুকুরের থেকে, ওই খালের থেকে যায়, যে যেখানে আছে জল শেষ থেকে সেইটা এসে যখন ঘাটে আসলো নৌকো, তখন বলে যে হ্যাঁ, আমরা যে ঠাকুরের দয়া বেঁচে গেছি, কেননা এইরকম একটা বিপদের থেকে উদ্ধার করবো। এটা কিন্তু একটা অলৌকিক ঘটনা, এটা অনেকেই জানে না, আমরা যেটা জানি মৌখিক ভাবে। তখন ওই গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে দেখা করতে যায়, এই একটা জিনিস আছে। আর একটা ওই একটা কর বসেছিল, মানে কর বসানো হয়েছিল আমাদের ওই জায়গায়। লেভেলটা ডাউন হয়ে যেত, মানে এই ওরাকান্দি তালতলা বা ওই জায়গায় মানে শিডিউল কাস্ট নমশূদ্র যারা, এই ডাউন হয়ে যাওয়ার জন্যে তখন একটা মার্চ পিটিশন দেওয়ার একটা উদ্যোগ হয়েছিল। ওই উদ্যোগে তখন সরকারিভাবে, তখন এটা ইংরেজ আমল তো, সরকারিভাবে মিট সাহেবের তত্ত্বাবধানে এইসব হচ্ছে। তা তখন কিছু অর্থদণ্ড দিতে হবে,
অর্থাৎ কিছু টাকা দিয়ে সেখানে সেই পিটিশনটা জমা দিয়ে তারা পাস করে দেবে। এবার তখন আমাদেরই বংশধর রূপচাঁদ বিশ্বাস ঠাকুরদা, উনি কিছু অর্থ দেবে এটা বলেছিলেন, কিন্তু গুরুচাঁদ ঠাকুর আমাদের বাড়িতে এসে যে অর্থ দিলি না তো। তখন একটু সময় খারাপ ছিল, তখন ওই আমার ঠাকুরদার ভাইয়েরা যারা আছে তাদের কাছে নিয়ে টিয়ে গুরুচাঁদ ঠাকুরকে দেবেন, কিন্তু কেউ তেমন টাকা পয়সা দিতে পারে না। তখন একটা অলৌকিক ঘটনা গুরুচাঁদ ঠাকুর দেখিয়ে গেছিল তালতলায়, সেটা আপনাদের গুরুচাঁদ ঠাকুরের অমৃততে লেখা হয়েছে। যে যখন দেখলো যে এদের খুব একটা উদ্যোগ ভালো না, তখন গুরুচাঁদ ঠাকুর ওই ছড়ি নিয়ে আমাদের ওই খালে, হ্যাঁ, ওটা হচ্ছে ওই চণ্ডালগালি মোচনের জন্য 35টি টাকার প্রয়োজন ছিল। সেই 35টা টাকা দেওয়া না দিচ্ছিল না, তখন ওই খাল পাড়ে, হ্যাঁ সেই তখন যখন মানে আমার ঠাকুরদার ভাইয়েরা একটু অন্যরকম বুঝে, তখন গুরুচাঁদ ঠাকুরকে বলছে আপনি আর এ করবেন না, আমি দিয়ে দিচ্ছি। তখন আমার ঠাকুরদাই আলমারি খুলে টাকাটা দিয়ে দেয়। তখন উনি ঠান্ডা হন। এই যে একটা অলৌকিক, এটা কিন্তু ওই গুরুচাঁদ চরিতামৃতে এটা আছে। কিন্তু গুরুচাঁদ চরিত্র শুধু এটা কিন্তু এই যে নদীতে যে মহেশ ব্যাপারী বিপদে পড়ে গেছেন, আসতে ঢেবে পড়ে গেছে, এটা কিন্তু লেখা নেই। না, এটা আমি শুনেছি, এই কাহিনীটাও আমি শুনেছি। তো এবার আপনারা তার মানে আপনাদের ব্যবসার দিকটা মহেশ ব্যাপারীর থেকে আপনাদের পরিবারে শুরু হয়েছে। এখন বর্তমান প্রজন্মে যারা আপনারা আছেন তারা কেমন আছেন? তারা কি সবাই এখনো ব্যবসার লাইনে আছেন? বর্তমান আমাদের মধ্যে বাবা তো একা, দেশ ভাগ হওয়ার পর কলকাতা 7 মাস থেকে তারপরে আমরা ঘোষপুরে গেলাম। সেখানে থাকার পর বাবা ব্যবসা, হাঁসের ব্যবসা চললো না, চালের ব্যবসা করবে তাও হলো না। তারপরে আমার এক কাকা না, নিজের কাকা না, বাবার হাতে গড়া কাকা, অর্থাৎ রঞ্জন বিহারী বিশ্বাস নাম, আপনি শুনেছেন কিনা। তিনি কিন্তু কাকদ্বীপে আমাদের আগে এসছেন। মাটিভাঙায় যখন থাকেন তিনি রঞ্জন কাকাকে, আমার বাবা একটা ছোট দোকান করে, তারও অনেক হিস্ট্রি আছে, ছোট একটা দোকান 13 শিকের দোকান করে দিয়েছিল। সেই থেকে রঞ্জন বিশ্বাস বাবার থেকে বড় ব্যবসায়ী হয়ে গেল। এবং যখন আমরা আসি উনিও আসেন, উনি ডায়মন্ড হারবারের মনিকা বলে একটা জায়গা আছে চন্দ্ররত্নেশ্বরপুর, ওইখানে বাড়ি করলেন, আর কাকদ্বীপে দোকান মানে ব্যবসা শুরু করলেন। তখন বাবাকে উনি খবর দেন যে দাদা আপনি কাকদ্বীপে আসেন, এটা একটা ভালো জায়গা। তখন বাবা দেখতে আসলো ডায়মন্ড হারবার থেকে স্টিমারে করে কাকদ্বীপে। তখন কিন্তু রাস্তাঘাট কিছু হয়নি। আচ্ছা, রেল লাইন তো অল্প দিন, এই যে পাকা রাস্তা যে আসছে না সেটা ইটও পড়েনি। আচ্ছা আচ্ছা, এখান থেকে ডায়মন্ড হারবারের কোর্ট কেস কাছারি যারা যেত, তারা ভোর 4টের সময় তো ওই চাল চিড়ে মুড়ি ওগুলো কোমরে বেঁধে হেঁটে হেঁটে যেত ডায়মন্ড হারবারে 27 মাইল। আবার কোর্ট কেস সেরে আবার রাত্রেবেলায় চলে আসতাম। কি বিরাট একটা কষ্টের না। আচ্ছা আচ্ছা। এবার এই রাস্তাটা না হওয়ার জন্যে, এবং এই এত বড় নৌকো নদীটা পাড়ি দিয়ে মাল আসবে কি করে, কাকা কে বাবা সেটা বললেন যে আমি এখানে এই আমার নদীতে আমার পছন্দ না। তারপরে বোধহয় 6 মাসের মধ্যে
রাস্তা স্যাংশন হয়ে গেল এবং খুব তাড়াতাড়ি ইট পড়লো। যখন ইট পড়লো রঞ্জন কাকা তখন দুখানা লরি কিনলো, হুম। কলকাতা থেকে মাল এনে কাকদ্বীপে মাল আসতো। তখন বাবা এলেন, আচ্ছা, তখন বাবা এলেন এই লরি পথে। আপনার বাবা কি ব্যবসা করতেন? হ্যাঁ আপনার বাবা হ্যাঁ, দিবেশে কি ব্যবসা শুরু করে? এই মুদিখানার দোকান, ডাল তেল নুন ঝাল। আর এই যে রূপচাঁদ ঘাট, রূপচাঁদ ঘাট হচ্ছে বলছি এটা হচ্ছে আমার ঠাকুর বাড়ি, আগেই বলেছি। এবার এখানে ওটা ধরুন বাংলা 53 সালে 54 সালে বোধহয় বাংলা। বাংলা আচ্ছা, এখানে দোকান শুরু। প্রায় 70 বছর আগে। না আমি একটু ভুল বললাম বোধহয়। তেরোশো 57 সালে হুম। পিয়ার ঠাকুর আমাদের বাড়িতে এসেছিলেন ঘোষপুরে, ওই জায়গায়। আচ্ছা, এবার সেখানে এসে উনি বললেন, পুনর্বাবু এখানে তো একটা মেলা মেলানো যায় হরি ঠাকুরের। আচ্ছা, আমাদের একটা বড় বট গাছ ছিল আর আম গাছ ছিল, সেই নিচটা অনেকটা জায়গা, বলে এখানে মেলা মেলাতে হবে। কবে মেলা মিলবে বলে, তখন ঠিক করলো যে ঠাকুরনগর যে অনুষ্ঠানটা হয় তার 7 দিন পরে, ঠাকুরনগরে যেদিন অনুষ্ঠান তার পরে 1 সপ্তাহ পরে সেই মেলাটা হবে। এইখানে ওই মেলাটা 57 সালে ওই মেলাটা হয়। তো পূর্ব বাংলা থেকে এদেশে চলে আসি আমরা, ছেড়ে চলে। 1356 মনে অনেক। আচ্ছা, 1358 সালে 17ই মাঘ শুক্রবার প্রথম দোকান হয় আমাদের এখানে। কাকদ্বীপে। আচ্ছা, 57, এটা হচ্ছে বাংলা তারিখ। হুম। 1358 58 সালে মানে 60 বছর, আর ওদিকে 40 প্রায় 40 30 70 72 বছর আর স্বাধীনতার পর পরেই। তারপরেই আর একটা দোকান হয়, দ্বিতীয় দোকান বটঘাট নামে। তার মানে আমরা যেটা পেলাম যে গুরুচাঁদ ঠাকুরের স্নেহধন্য মহেশ বিশ্বাস ওরফে মহেশ ব্যাপারী তার নেতৃত্বে যে ব্যবসার কার্যক্রম শুরু করেছিলেন, সেটা কিন্তু তাদের পরিবারে এখনো সেটা লক্ষ্য করা যায় এবং তারা এখনো সে ব্যবসার দিকে যুক্ত হয়ে আছেন। শিক্ষার দিকে আপনাদের পরিবার কতটা এগিয়ে আছে? শিক্ষার দিকে আমরা প্রথম গ্রাজুয়েশন করে আমার বোন, আচ্ছা, আমি দ্বিতীয়। আচ্ছা, আমাদের ফ্যামিলিতে এর আগে বিএ পাশ করেনি, আমি পাশ করেছি 72 সালে ইংরেজি। আপনার বোন না দিদি? আমার বোন। আচ্ছা, ও আমার যদিও বোন কিন্তু বয়সের 1.5 বছরের বয়স, এবং পড়াশোনায় ও আমাকে টপকে গিয়ে ও 1 বছর এগিয়ে আচ্ছা। যায়। আমার ওই বছরখানেক আগে ও পাশ করেছে। আপনি এখন কি করেন? আমি বর্তমানে কিছুই করি না, বয়স হয়ে গেছে। আমার ছেলে আমি ধরাতে চাইছি। আমার বড় দোকান রূপচাঁদ ঘাট। রূপচাঁদ ঘাটে এসে আমার বাবা বসতেন, আমার দাদা বসতেন। এই রূপচাঁদ ঘাটের ইতিহাসটা বলেন। আচ্ছা, রূপচাঁদ ঘাটের ইতিহাস, রূপচাঁদ হচ্ছে মহেশ ব্যাপারীর এক নাতি। হ্যাঁ, বলুন। উনি বাবা ওই ঘাটে বসে দোকানদারি যখন করছে, এই সময় একেবারে শেষ দোকান কিন্তু আমাদের। আচ্ছা, ওই নদী থেকে তখন এই এতখানি কাদার মধ্যে দিয়ে মেয়ে ছেলেরা উঠতো। আচ্ছা, তখন ঘাট কিছু ছিল না। আচ্ছা, কি বলেছিল তখন বাবা ওই ইট টিট দিয়ে ওই ছোট একটা ঘাট, বেশি বড় না, এত বড় একটা ঘাট, ওই রাস্তা সোজা এসে কাটে রেখেছে ওইখানে একটা ঘাট করে দিয়েছিল, আর ওইখানে একটা বসার বেঞ্চ করে দিয়েছিল।
তা কথা প্রসঙ্গে আমাদেরই কর্মচারী একজন, আমাদের দোকানের নাম হচ্ছে রূপচাঁদ ভান্ডার। আমার আমার বাবা বসতেন এবং সেটা পরে আমার আমার নামে হয়েছে। তা ওই আমাদের এক কর্মচারী এখানে বসে বলছে যে আরে এটা ঘাট করে দিলে হয় না, রূপচাঁদ ঘাট। তখন বাবার মাথায় খেললো যে রূপচাঁদ ঘাট যখন, তাহলে ওরা নিজেরাই লিখে দিল যে বাবার নামে রূপচাঁদ ঘাট হোক, অর্থাৎ রূপচাঁদ ভান্ডার, ওই ভান্ডারের নামেই ঘাট। আমরা অতটা মাথায় চিন্তা করে পাইনি। বাবা তখন বলছে ওটা রূপচাঁদ ঘাট, তোমাদের ভালো বলেছো, আরও রাস্তা টাস্তাগুলো এ করে পেছন টেছন দিয়ে অনেকটা বাড়িয়ে দিল। পেছনটা আগে ছিল না, তখন ওই বাবা পেছন দিকটা করে বানিয়ে দিল। সেইটা আমি সংরক্ষণ করে এসেছিলাম। বর্তমানে ওই দিকটা একটু ব্যান্ড হয়ে যায়, ওই ওই পাড়াটা খদ্দেরপত্র এই দিকটা বেশি হয়। তা আমি শারীরিক কারণে আমি একটু অসুবিধার মধ্যে পড়েছিলাম। ছেলেকে দায়িত্ব দিয়েছি, ও দোকানটা চালাতে পারলো না, বাকি বকরা দিয়ে ও হালকা হয়ে গেল। আর করোনার কারণে সেই সময়টা করোনা এবং আমাকে বাড়ির বাইরে বেরোতে দেয়নি। আমাদের এই বাড়ি থেকেই তিনজন মানুষ, আমাদের ভাড়াটে 2 জন আর আমার নিজের মেজদার ছেলে বউ, মানে 3 তলার আমার মেজদা থাকে, মেজদার ছেলে বউ, অর্থাৎ আমাদের বৌমা ওই করোনায় মারা যায়। এবার এটা কি রূপচাঁদেরই করা? না, রূপচাঁদ এদেশে আসেনি, আমি রূপচাঁদের জন্ম দেখিনি। আচ্ছা আচ্ছা। আর রূপচাঁদ মারা যাওয়ার পরে আমি হয়েছি। আচ্ছা, তার মানে আপনার বাবার? হ্যাঁ, আপনার বাবা, আমার বাবা, দাদা এরা করেছে। দাদা শ্রীনিবাস বিশ্বাস আমার বড় ভাই, আর বাবা। আমরা তখন পড়াশোনা করি, আমরা আর সেই আপনার দাদু রূপচাঁদের নামে সেই ঘাটটা করেছেন। আর ওই অঞ্চলটাও কি আপনাদেরই ছিল? না, ওরকম কোনো ছিল না। কিন্তু কাকদ্বীপ কলেজে এই যে বললাম, আমার ঠাকুরদার অনেকগুলো শিক্ষাগত দিক দিয়ে কিছুটা এগিয়ে ছিলেন, মানসিক দিক দিয়ে, যার জন্য বাবাও কিছু শিক্ষার জন্য একটু অগ্রণী ছিলেন। এখানে হাই স্কুলের 14 বছরের গভর্নিং বডির মেম্বার, কলেজে 11 বছরের গভর্নিং বডির মেম্বার, এবং প্রতিষ্ঠাতাদের মধ্যে উনি একজন। আচ্ছা। আর এখানে প্রাইমারি স্কুল, বেসিক স্কুল আজীবন মেম্বার। এটা আমি দেখেছি। আচ্ছা। 1965 সালে যখন কাকদ্বীপ কলেজ হয়, তখন টাকা কিছু শর্ট পড়ে। তখন নিয়ম ছিল 1 লাখ টাকা জমা দিতে হবে, তারপরে পারমিশন দেবে। সেই 1 লাখ টাকা জোগাড় করতে অসুবিধে ছিল, 12-14 হাজার কম ছিল। বাবা সেইটা দিয়েছিল। তখন 12-14 হাজার টাকা অনেক কিছু। হ্যাঁ, অনেক। 10,000 টাকা কিন্তু বাবা তখন কলেজকে দিয়ে দেয়, ডোনেট। আমাদের এই কাকদ্বীপ কলেজ আরো 6,000 টাকা দেয়। এবং বাবার ইচ্ছে ছিল যে কাকদ্বীপে কলেজে যদি ইয়ে হয়, একটা স্টুডেন্টদের হোস্টেল হয়, তাহলে হয়তো বাবার নামটাম করে একটা কিছু দিয়ে ওটাকে করাবো। তা হলো না যখন, তখন ওই কলেজকেই সব লিখে দিল ওরা। যখন দেওয়া হয় তখন কিন্তু কলেজের দান ছিল 6,000 টাকা, আর 10,000 টাকা যেটা, সেটা হাওলাত দিয়েছিল যারা উদ্যোক্তা, তাদের জন্যে হাওলাত দিয়েছিল। কিন্তু হাওলাতি টাকা সব কলেজ থেকে দিতে পারেনি ফেরত। আচ্ছা। যার জন্যে ওটাও দিয়ে দেওয়া হয়। আর একটা কলেজে বাবার, সেটা গভর্নিং বডি থাকাকালীন, ওই তখন প্রি ইউনিভার্সিটি ছিল, প্রি ইউনিভার্সিটি থেকে প্রায় পিইউতে মানে মাধ্যমিক দেওয়ার পরে, হায়ার সেকেন্ডারি, হ্যাঁ তখন হায়ার সেকেন্ডারি ছিল না। আচ্ছা। মাধ্যমিক দেওয়ার পরে যখন যারা প্রি ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তাদের কিছু এনকারেজ করার জন্যে
বাবা একটা স্কলারশিপ দিয়েছিল আমার ঠাকুরমার নামে, আচ্ছা রাসমণি মেমোরিয়াল স্কলারশিপ। আচ্ছা। বর্তমানে সেটা এখন যারা বিয়েতে ভর্তি হয় হুম তাদের জন্য ওটা ঠিক হয়েছে। সবচেয়ে উঁচু মার্ক নিয়ে যায় যে ছাত্রী ভর্তি হবে সেই স্কলারশিপটা তাকেই দেওয়া হবে। ওটা দিয়ে দেওয়া হচ্ছে ওর মানে কমিশন থেকে, কলেজ ওরা দেবে যে যা ওটা এখনো চালু আছে? এখনো চালু আছে। ওই নামে হ্যাঁ, রাসমণি মেমোরিয়াল এই বাড়িটার নাম। বিরাট বড় তথ্য এটা একটা। এটাও ঠাকুরমার নামে। আচ্ছা আমরা ওই ব্লকটা ওটা হচ্ছে বাবার নামে, আচ্ছা কিন্তু পুরো বাড়িটাই বাবার। আচ্ছা 26 শতক জায়গা প্রথম, বা 26 কাঠা জায়গা প্রথম কেনা হয়, তখন পুরো বাবার নামই জায়গা। যাক, আমরা এ পর্যন্তই। হ্যাঁ। আমরা অনেকটা ইতিহাস আমরা জানার চেষ্টা করলাম। সব থেকে ভালো লাগলো যে রানী রাসমণি তো না, রানী রাসমণি না, শুধু রাসমণি, হ্যাঁ রানী রাসমণি নয়, শুধু রাসমণি, যিনি হচ্ছেন মহেশ ব্যাপারীর বাড়ির পুত্রবধূ। তার নামে একটা স্কলারশিপ কলেজে দেওয়া হয় এবং এই বাড়িটি এখনো বিভিন্ন রকম মানুষের দানের কাছে এবং সেবায় নিয়োজিত আছেন। আচ্ছা, এই বাড়িতে কি গুরুচাঁদ ঠাকুর যে বসেছিলেন সেই পিঁড়িটাও নাকি আছে? আচ্ছা, একটু দেখাবেন? হ্যাঁ চলুন। আচ্ছা, আর একটা কথা আমি বলি, এর মধ্যে একটা কথা আমি ছেড়ে গেছি। শিক্ষাগত দিক দিয়ে যে আমরা পরপর এগিয়েছি, তার অনেকগুলো আমাদের মধ্যে মানে ইচ্ছা শক্তি না থাকলে হয় না এগুলো। ব্যাপারটা হচ্ছে বড়লাট আম্বেদকর, বি.আর. আম্বেদকর গোপালগঞ্জে একটা মিটিং করেছিলেন। কি বলেছি কথা বললেন তো? সেই মিটিংয়ের সময়ে জিজ্ঞাসা করেছিলেন কে কে কি দিতে পারবে। গোপালগঞ্জের মিটিংয়ে বি.আর. আম্বেদকর গিয়েছিলেন? হ্যাঁ, আপনি ঠিক বলছেন তো? বি.আর. আম্বেদকর আমার খুব সম্ভব। না, আমার মনে হচ্ছে তথ্য ভুল আছে। কারণ হচ্ছে গুরুচাঁদ ঠাকুর মারা গেছেন 1937 সালে। আচ্ছা, বি.আর. আম্বেদকর বাংলায় প্রথম আসেন 1943 সালে, আর পূর্ববঙ্গে তিনি কোনোদিন যায়নি। তাহলে বড়লাট গেছিলেন? হ্যাঁ বড়লাট। তাহলে বড়লাট, আমার ওইটা ভুল বললাম। হ্যাঁ, তাহলে বড়লাট গেছিলেন। ওইখানে বাবা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 101 টাকা বালিকা স্কুলের জন্য আমি দেব। আচ্ছা, মানে মহিলাদের শিক্ষা বাড়ানোর জন্য, মহিলা ছাত্রীদের শিক্ষাগত যোগ্যতা বাড়ানোর জন্য যে স্কুল করা হবে তাতে আমি 101 টাকা দেব। কিন্তু দেশ বিভাগের কারণে ওই টাকাটা দেওয়া হয়নি। আচ্ছা, বাবা এই দেশে চলে এসছে, এর মধ্যে ছিন্ন ভিন্ন অবস্থা। আমার বর্দার বন্ধু টন্ধু মিলে কয়েকজনে কাকদ্বীপ গার্লস স্কুল তৈরি হবে। আচ্ছা, এই জন্যে চাঁদা কালেকশন করছে, টাকা পয়সার দরকার। এবার বাবার কাছে কিছু কালেকশন করতে আসবে। এমন বাবা ছিলেন মিতব্যয়ী, নট ওই যে কিপ্টে অনেকে বলে, কিন্তু কিপ্টে নয়, হিসেব। এক পয়সারও হিসেব তিনি রাখছেন, প্রচুর হিসাবে ছিল। এবার সেই জন্যে বন্ধু বান্ধব বলছে বাবুর কাছে যাবি, বাবু কি টাকা পয়সা দেবে, এরকম বলছেন। চলো, নির্মল পাল, বর্দা, গৌরঙ্গ সাহা, এরা সব এক মানে লাইনের, তারা সব কাকদ্বীপ গার্লস স্কুল তৈরি করবে। তা বাবার কাছে এলেন, কাকাবাবু, নির্মল পাল বলছেন, কাকাবাবু, দাদা একটু পেছনে আছে, আমরা তো গার্লস স্কুল করবো বলে ঠিক করেছি, তা আপনার কাছে কিছু পাবো এই আশা করব। তখন বাবা বলছেন যে কাকদ্বীপ গার্লস স্কুল করবে তো? হ্যাঁ, আমরা সেই রকমই সব ব্যবস্থা করছি, অনেকটা এগিয়েও গেছি, নিশ্চয়ই হবে।
বাবা তখন 101 টাকা ধরে দিয়েছে। হুম। তারা তো অবাক, 101 টাকা ভং দিল। এটা কত সালে? হ্যাঁ বাবা, এটা কত সালে কথা? শুনুন, হুম। বাবা তখন কি মশাই তোমরা টাকাটা নিচ্ছ না কেন? মানে আমরা ভেবেছি 10-5 টাকা দেবেন, কিন্তু 101 টাকা দিচ্ছেন। তখন বলে যে শোনো মশাই, আমি একটু প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম হুম। গোপালগঞ্জের মিটিংয়ে, হুম। যে আমি ওখানে 101 টাকা বালিকা স্কুলের জন্য দান করবো, কিন্তু সে টাকাটা দেওয়া হয়নি। আজকে যখন সেই সুযোগটা পেয়েছি আমি ছাড়বো না, বাহ। তাই আমি দিলাম। মানে 100 তো অনেক টাকা হবে। হ্যাঁ হ্যাঁ, তখন অনেক মানে এটা আমার কাছে একটা বড় অজানা তথ্য। তখন জোন কত ছিল? এখন তখন জোন কত ছিল? ওই 1 টাকা 1 টাকা 4 আনা এরকম হবে হয়তো, তারও বোধহয় কম আরো কথা। কম। এর বেশি না, আরো কম। আপনি বলছেন তো দেশভাগের সমসাময়িক। না দেশভাগ না, এটা 57-58 সালে, আহ, বাংলা 57-58 তখন 1 টাকার মূল্যটা না, জন তো অনেক কম। অনেক কম। অনেক কম এটা হবে। 58, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক বুঝতে, মানে 100 টাকা তখন গরিব মানুষের পক্ষে 100 টাকা ভাবা যেত না। না 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 না, প্রচুর 100 টাকা। এই হয়েছে বাবার শিক্ষাগত দিকে অগ্রণী ভূমিকা নেওয়া। বর্তমানে তার মানে তিনি এক কথা বললেন, তিনি ছিলেন একজন সত্যবাদী মানুষ। বর্তমানে আমার এক নাতনি, আমার বড়দির মেয়ে, জামাই, পরে জামাই হয়েছে, এই দুজনে ইন্ডিয়ান স্কলারশিপ পেয়ে আমেরিকায় তারা এই লেকচার মানে হয়েছে, প্রফেসর মানে লেকচারার এখান থেকে গেছে, দুটো কলেজ থেকে পেয়েছিল, পরে রিসার্চ করবে ওদের আন্ডারে। আচ্ছা, গবেষক। এই যে গবেষণা PhD করবে ওদের আন্ডারে, সেই হিসেবে ওখানে প্রায় বছর 10 কাটিয়ে বর্তমানে ইন্ডিয়ায় আছে। আর আমার বড়দার বড় ছেলের ছেলে, বড়দার বড় ছেলের ছেলে, সে খড়গপুর IIT থেকে পড়াশোনা করেছে, এখন রিসার্চ করে ওখান থেকে। ও বোধহয় মাস 2 আগে আমেরিকা থেকে ওকে ডেকেছিল, ওকে এবং আরও জন 5 ছাত্রকে, ওখানে কয়েকটা কলেজে বক্তৃতা দেওয়ার জন্য, লেকচার দেওয়ার জন্য। তা ওখান থেকে ঘুরে এসছে, বর্তমানে স্কলারশিপ পায় আর PhD করছে। তার দিদিও PhD করে BT কলেজে প্রফেসরি করে। বর্তমানে ও স্কুলে চান্স পেয়ে, সরকারি স্কুলে চান্স পেয়ে চলে গেছে, আর এদিকে BT কলেজেও সে পড়ায়। আর এদিকে আমাদেরও মোটামুটি ছেলেমেয়েরা যাই হোক শিক্ষাগত দিক দিয়ে এগিয়ে আছে। আমার ছেলেও বর্তমানে ইংলিশে MA পাস করেছে, আর মেয়েরাও ছোট মেয়ে MA পড়াশোনা করেছে, MA শেষ পর্যন্ত পড়েনি, বিয়ে হয়ে গেছে বলে। আর বড় মেয়ে আমার কাছেই থাকে, আমার দোকানের উপরে থাকে, ওকে ওখানে একটা ফ্ল্যাট দিয়েছি থাকার জন্য। ও BA পাস করে বর্তমানে গানের টিচারিং করে, বাহ। গান টান শেখায়। তো গান শেখায়, একটু কি আমাদের হরিসঙ্গীতের দিকে যাচ্ছে? বর্তমানে রবীন্দ্রসঙ্গীত, নজরুল এই না, নিয়ে একটু ওদিকে একটু যেতে হবে, কারণ আপনাদের তো বলার অপেক্ষা রাখে না যে এগুলো মহেশ ব্যাপারীর অবদানের বা গুরুচাঁদ ঠাকুরের চিন্তা ভাবনা নৈয়ায়িক ফসলেরা। তো আমরা তো সেইটাই চাই যে এটাকে, এই কৃষ্টিটাকে ধরে রাখতে হবে। কিন্তু কিন্তু আমি আমি আমরা রাখতে পারলে আমরা এখানে আজকে রাখবো, তবে আমরা একটু পিড়িটা দেখবো। আর একটা কথা বলবো, আমি যেটা বাবাকে বললাম যে আপনারা কাকদ্বীপের যত সম্মেলন হোক, যত অনুষ্ঠান হোক, আপনারা বাধ্যতামূলক কিছু আলোচনা সেখানে রাখবেন। আর এটা আপনাকেও বললাম, সেই আলোচনার মধ্য দিয়ে মহেশ ব্যাপারীকেও চর্চিত মানে চর্চার বিষয় রাখতে হবে। ব্যাপারী এবং আমার ঠাকুরদা, মানে এটা ওই অন্য বংশের ওই
কি কি গোসাইয়ের নাম বললে না আমি তো ভুলে যাই এখন, বয়স হয়ে গেছে। এই যে বিচরণ পাগল আচ্ছা আমার ঠাকুরদা, এই রবীন্দ্রনাথ বলতাম, রবীন্দ্রনাথ ছোটবেলায় বলতাম ওনাকে। আচ্ছা, দাঁড়িয়ে আর দাঁড়িয়ে। এ নিয়ে আমরা আমরা একটু হাঁটতে হাঁটতে একটু পিড়িটা দেখতে চলুন। গোবর ডাগায় উনি আসতেন।